নমস্কার। 22শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে কিছু কথা। আমরা প্রত্যেকেই জানি অন্যান্য বছরের মতো এবারেও 22শে এপ্রিল তারিখে বসুন্ধরা দিবস বা ধরিত্রী দিবস, আর্থ ডে, পৃথিবীর সর্বত্র মহাসমারোহে পালন করা হচ্ছে। আসলে বসুন্ধরা দিবস বিষয়টা কি? আমরা বর্তমানে প্রকৃতি সচেতন সাধারণ জনগণ অনুভব করছি যে সারা পৃথিবীর এখন বিষম অসুখ, প্রকৃতি এবং পরিবেশ দারুণভাবে বিপর্যস্ত। প্রকৃতির যে ভারসাম্য সেটা ক্রমশই বিনষ্ট হচ্ছে। পৃথিবীর সর্বত্র বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সেটা যেমন একদিকে পরিলক্ষিত হচ্ছে, তার সাথে সাথেই গ্লেসিয়ার, সেখানেতে বরফের গলে গলে সেখানে বরফ থেকে জল সেটা ক্রমশ স্ফীত হচ্ছে। বৃক্ষ বা গাছপালার নিধন ঘটছে, জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে এবং যত দিন যাচ্ছে ততদিন যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ সেটা যেমন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে পানীয় জলের সর্বত্র একটা সংকট দেখা দিচ্ছে। এহেন পরিস্থিতিতে বসুন্ধরা দিবস এবং তার মূল বক্তব্য এটি সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং যার মাধ্যমে সচেতনতা তৈরি করা, এটা বিশেষ করে জরুরি হয়ে দাঁড়িয়েছে। আসলে বিশ্ব বসুন্ধরা দিবসের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি। আমরা দেখেছি যে 1969 সালের 28শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারার সমুদ্র উপকূলে সেখানে ব্যাপকভাবেতে সমুদ্রের জলে যে তেল তার নির্গমন ঘটতে থাকে এবং সেই ব্যাপক পরিমাণে তৈল নির্গমনের ফলশ্রুতিতে সামুদ্রিক জীবজন্তু, পাখি, সিল, তিমি এবং অনেক নাম না জানা প্রাণী সেগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপর্যয়, তার হাত থেকে পরিত্রাণের উদ্দেশ্যে 1970 সালের 22শে এপ্রিল মার্কিন সিনেটের একজন সদস্য গ্যারল্ড নেলসন তিনি প্রস্তাব দেন বিশ্ব বসুন্ধরা দিবসটিকে উদযাপন করার জন্য, যার মাধ্যমে আমাদের এই বিশ্বে বা আমাদের এই পৃথিবীতে যেটা পেল ব্লু ডট বলে আমরা জানি, সেই নীল গ্রহটি, সুন্দর যে নীল গ্রহটি, সেটি যাতে অক্ষত থাকে, প্রকৃতি এবং পরিবেশের যে বিপর্যয় সেই বিপর্যয়ের হাত থেকে যাতে আমরা রক্ষা করতে পারি এবং এই প্রকৃতি এবং পরিবেশকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যাতে বাসযোগ্য করে যেতে পারি, সেই উদ্যোগকে সামনে রেখেই বিশ্ব বসুন্ধরা দিবস বা ধরিত্রী দিবস এটি প্রতি বছরই 22শে এপ্রিল তারিখেতে উদযাপিত হয়ে থাকে। এই বসুন্ধরা দিবসের প্রতি বছরই একটি বিশেষ থিম বা মূল বিষয়বস্তুকে প্রচার করা হয়। এবছর 2025 সাল, সেখানে বসুন্ধরা দিবসের থিম হিসাবে রাখা হয়েছে আওয়ার পাওয়ার, আওয়ার প্ল্যানেট, যার মূল কথা হচ্ছে আমাদের শক্তি, আমাদের এই গ্রহ। এই বক্তব্যের মধ্য দিয়ে যারা
প্রকৃতি বিজ্ঞানী, তারা যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যার যে বিস্ফোরণ, জনসংখ্যার যে ব্যাপক সংখ্যা বৃদ্ধি, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভূখণ্ডের বৃদ্ধি তো ঘটেনি। প্রাকৃতিক সম্পদ যা ছিল সেটা তো প্রাকৃতিক সম্পদ বরং দিনের পর দিন অবলুপ্ত হচ্ছে, ক্ষয় পাচ্ছে। হঠাৎ করে তো প্রাকৃতিক সম্পদের বৃদ্ধি ঘটছে না। এই জনসংখ্যার প্রয়োজনীয়তাকে, জনগণের যে প্রয়োজনীয়তা, ক্রমবর্ধমান যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাকে মেটানোর জন্য বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ ঘটছে, শিল্প কলকারখানার বিকাশ ঘটছে, এবং সেই বিকাশ বা উন্নয়ন এমন একটা পর্যায়েতে গিয়ে পৌঁছেছে যে সেখানে সবসময়তেই কিন্তু সেটা পরিকল্পনা মাফিক ঘটছে না। তার ফলে বাতাসে দূষণের মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে বিশ্বে উষ্ণায়ন দেখা দিচ্ছে। মানুষ তার প্রতিনিয়ত বা প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাকে মেটানোর উদ্দেশ্যে সেখানে বিদ্যুৎ শক্তির উপরেতে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ সহ পৃথিবীর বেশিরভাগ দেশে বিদ্যুতের যে মূল উৎস সেটা হচ্ছে ফসিল পাওয়ার, কয়লা, পেট্রোল বা ডিজেল মূলত। এখন এবছরের মূল থিম হচ্ছে যে পৃথিবীকে বা বসুন্ধরাকে দূষণমুক্ত রাখতে হলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাকে কমাতে হবে, এবং সেজন্য প্রচলিত বিদ্যুতের যে প্রচলিত উৎস রয়েছে, যেগুলোকে আমরা ফসিল পাওয়ার বলে উল্লেখ করছি, রিসোর্সেস বলে উল্লেখ করছি, সেই ফসিল পাওয়ারের পরিবর্তে সেখানেতে আমরা যদি সৌরশক্তিকে, মানে যেগুলো মূলত রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, যার মধ্যে মূলত সৌরশক্তি রয়েছে, হাইড্রাল পাওয়ার, জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, বা উইন্ড পাওয়ার যেখানেতে রয়েছে, সেগুলোকে গুরুত্ব দেওয়ার বিষয়টা বিশেষ করে ঘোষণা করা হচ্ছে। এবং ঘোষণা করা হচ্ছে যে 2030 সালের মধ্যে, অর্থাৎ তার কয়েকটা বছরই দেরি আছে, সেই সময়ের মধ্যে আমরা বর্তমানে সারা পৃথিবীতে যে পরিমাণেতে বিদ্যুৎ ব্যবহার করছি, সেই বিদ্যুতের প্রয়োজনীয়তা ক্রমশ বিকশিত হবে, ক্রমশ বৃদ্ধি পাবে, এবং প্রায় সেটা 3 গুণ বৃদ্ধি পাবে। সেই প্রয়োজনীয়তাকে মেটানোর জন্য সেখানে ফসিল পাওয়ার যে রিসোর্স, সেইটাকে গুরুত্বকে কমিয়ে তার পরিবর্তে একটা অল্টারনেটিভ রিনিউয়েবল একটা এনার্জি সোর্সকে খুঁজে বের করতে হবে, এবং যার মধ্যে মূলত সোলার আছে, উইন্ড আছে এবং হাইড্রাল আছে। এখানে আমরা দেখব যে সরকারের যে দৃষ্টিভঙ্গি, যে এই শক্তির উৎসটা কোন দিকে হবে, সেজন্য সরকারি দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে, সরকারের পলিসি মেকিংয়ের উপরে নির্ভর করছে প্রকৃতি এবং পরিবেশ কিভাবে চলবে। আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এখানেতে চীন এবং পৃথিবীর আরও কয়েকটি, মূলত উরুগুয়ে এবং আরও কয়েকটি সমাজতান্ত্রিক দেশ, চিলি, উগান্ডা, এই সমস্ত দেশগুলো এখন বিকল্প শক্তির উৎস সন্ধানে এবং সেটাকে বাস্তবে কার্যকরী করার ক্ষেত্রে অনেকটা পরিমাণেতে এগিয়ে গেছে। সেখানেতে পক্ষান্তরে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট, তিনি আগেকার যে সমস্ত চুক্তি হয়েছিল সেগুলোকে বাতিল করছেন, এবং তিনি বিশেষ করে এই ফসিল ফোর্সের উপরেতে গুরুত্ব দিচ্ছেন, ফসিল পাওয়ার। তার মানে এটা সরকারি একটা দৃষ্টিভঙ্গির বিষয়। আমাদের যদি ভারতবর্ষের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে প্রকৃতি দারুণভাবে বিপর্যস্ত হচ্ছে। আমাদের যে সুন্দরবন এলাকা, সেখানে যে সমস্ত ম্যানগ্রোভস, সেগুলো দিনের পর দিন কাটা যাচ্ছে। সুন্দরবনের সংলগ্ন যে খাড়ি নদীগুলো, অর্থাৎ ওই মেন নদীকে, প্রধান নদীর পাশাপাশি যে সমস্ত ছোটি নদীগুলো রয়েছে, সেই নদীর যে মাটি, সেগুলো ইটভাটাতে কেটে লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে গাছপালা কাটা হচ্ছে। পাশাপাশি জায়গাতে জমিকে দখল করে সেখানে চিংড়ি চাষ চলছে।
তার ফলে প্রকৃতি বিপর্যস্ত হচ্ছে এবং আমাদের ভারতবর্ষ সহ আরও পশ্চিমবাংলা তো বটেই, সেখানে অক্সিজেনের আমাদের ফুসফুস, যেখান থেকে মেইন অক্সিজেনটা আমরা সাপ্লাই পাই, সেই জায়গাগুলোকে দিনের পর দিন কমে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। রাস্তার ধারে বনাঞ্চল, সেখানে ব্যাপক পরিমাণে বৃক্ষ নিধন ঘটছে। নদীর বালিকে অপরিকল্পিতভাবে বালু চুরি করা হচ্ছে, বালি মাফিয়ারা বালি তুলে নিয়ে যাচ্ছে নদীর থেকে, তার ফলে নদীর যে স্বাভাবিক গতিপথ সেটা নষ্ট হচ্ছে। পরিকল্পনাবিহীনভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে এবং এই যে প্রকৃতির যে সমস্ত সম্পদগুলোকে ব্যবহার করা হচ্ছে সেটাকে পরবর্তীকালেতে কোনো রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা হচ্ছে না। তার ফলে এই যে শূন্যতাটা তৈরি হচ্ছে, কয়লা তোলা হচ্ছে, সেখানে যদি ঠিক মতন স্যান্ড পেকিং না ঘটে তাহলে মাটির তলাতে ফাঁকা থেকে যাবে, যে কোনো সময় তো ধস নামবে। আসানসোল বরাকল শিল্পাঞ্চলেতে ধস দেখা দিচ্ছে। দামোদর নদীর থেকে বালি চুরির ফলে সেখানে দামোদরের যে নাব্যতা সেটা যেমন নষ্ট হচ্ছে, ঠিক সেই রকম নদী তার গতিপথ হারাচ্ছে। সারা ভারতবর্ষের যে নদীগুলো, সেই নদীগুলোর অবস্থা খুবই সংকটজনক এবং পৃথিবীসহ ভারতবর্ষের বেশ কিছু জায়গাতে তীব্র জলসংকট দেখা দিয়েছে। জলের অভাবে একটা প্রচণ্ডভাবেতে বিপর্যয় তৈরি হতে পারে এবং বিজ্ঞানীরা মনে করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে পারে এই বিশ্বব্যাপী জল সংকটের কারণে। পশু পাখি এবং তাদের যে ফুড সাইকেল সেটা নষ্ট হচ্ছে। এই যে মেছো বিড়াল, যেটা বিশেষ করে আমরা পশ্চিমবাংলাতে লক্ষ্য করি, এখন তো মেছো বিড়াল প্রায় মানে বিলুপ্ত হতে চলেছে, এক্সটিংক্ট। এরকম বহু পশু পাখি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার সাথে সাথে বিলুপ্ত হতে চলেছে। প্লাস্টিকের ব্যবহার আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, তার বিকল্প থাকলেও সেখানে সরকারি তত্ত্বাবধানের অভাবে এবং জনগণের সচেতনতার অভাবে সেখানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিক ব্যবহার কিন্তু চলছে। এগুলো আমাদের পরিবেশের ক্ষেত্রে বা পরিবেশ দূষণ, সেখানে বায়ু দূষণ ঘটছে, সেখানে জলের দূষণ ঘটছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস এফেক্ট আছে। আমরা অনেকেই এই বিষয়গুলো প্রকৃতির যে দূষণ, বসুন্ধরা সে এখন আর সুস্থ নেই। এইভাবে চলতে থাকলে বিশ্ব প্রকৃতি বসুন্ধরা ধ্বংস হবে। প্রকৃতি মানুষকে দিয়েছে, মানুষ দুহাত তুলে গ্রহণ করছে, কিন্তু প্রকৃতিকে রক্ষা করার যে দায়, সেই দায়টাকে কিন্তু পালন করছে না। সেই কারণে বিশ্ব বসুন্ধরা দিবস এবং তার যে মূল বক্তব্য, এটিকে শুধুমাত্র একটা দিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো পথসভা করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলেই এটা কিন্তু শেষ হবে না। আসলে বসুন্ধরা দিবসের মূল কথা হচ্ছে বসুন্ধরাকে সুন্দর রাখতে হবে, নির্মল রাখতে হবে এবং আগামী প্রজন্মের কাছেতে শিশুদের বাসযোগ্য করে এটাকে রেখে যেতে হবে। এবং যে কারণে আমরা মনে করি এই যে বসুন্ধরা দিবস, এটিকে উদযাপন করা, এটিকে একটি আন্দোলনের পর্যায়েতে নিয়ে যেতে হবে। এবং আমার মনে হয় যে সারা পৃথিবীতে যদি অসাম্প্রদায়িক প্রতিবাদী আন্দোলন কিছু থাকে, সেটি হচ্ছে এই বিশ্ব বসুন্ধরা দিবসে সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা দেখেছি ভারতবর্ষের ক্ষেত্রে সর্বপ্রথম পরিবেশ আন্দোলন যেটা ঘটেছিল সেটা ছিল চিপকো মুভমেন্ট। সেখানে গাছ কাটার প্রতিবাদে সেই এলাকার যারা আদিবাসী মহিলা, তারা গাছকে বুকে জড়িয়ে ধরেছিলেন, কারণ গাছ কাটা গেলে একটি গাছ একটি প্রাণ, গাছ থেকেই তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। সাইলেন্ট ভ্যালি প্রজেক্ট, সেখানেও আমরা দেখেছি, কিংবা নদীর উপরেতে বাঁধ দিয়ে সেখানে যে সমস্ত জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে, সেখানে জনগণের স্বার্থ, প্রকৃতিকে রক্ষা করার পরিবর্তে সেখানে পুঁজিপতিদের স্বার্থ
রক্ষা করা হচ্ছে বেশি বেশি করে। আমাদেরকে সচেতন থাকতে হবে। কোনো জিনিসের প্রকৃতির যে দান, তার এক্সেসিভ ইউজ, সাস্টেনেবল ইউজ ঘটছে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রয়োজন আছে। সেজন্য আমাদেরকে অধিকতর চিন্তনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। এবং এটি কোনো একক ব্যক্তি, কোনো একক সংগঠনের বিষয় নয়। যদিও বা পরিবেশ আন্দোলন, সেখানেতে সরাসরি হয়তো কোনো রাজনীতির এটি বিষয় নয়, কারণ এখানে রাজনীতির মূল বিষয় হয়তো ক্ষমতা দখল। কিন্তু যারা ক্ষমতা দখল করে রয়েছেন এক একটা রাষ্ট্রের বা দেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের যে পরিকল্পনা, সরকারি যে দৃষ্টিভঙ্গি, তার উপরেতেই যে পরিবেশ আন্দোলন বা বসুন্ধরাকে রক্ষা করার যে তাগিদ, সেটা অনেক অংশে নির্ভর করে। আসুন আমরা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই বসুন্ধরাকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। আমরা নির্মল একটি পৃথিবী, সুন্দর একটি পৃথিবী আগামী প্রজন্মের কাছেতে যাতে উপহার দিতে পারি, সেই শপথ আজকের দিনে গ্রহণ করি। একথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।